আজকে 2025 দাঁড়িয়ে ম্যাক্সিমাম জব 40 to 50% of the job placement হচ্ছে in the QA and QC department, that is quality assurance and quality control department. Every year 40 থেকে 50,000 লাইফ সায়েন্স গ্র্যাজুয়েটস বেরোয় আমাদের দেশে। Great achievement for India. Now India has become the largest vaccine manufacturers in the world. Right, And right. we are the third largest pharmaceutical manufacturers globally. আর in fact আমি আপনাকে বলি WHO majority of the vaccine, more than 50% India তৈরি করে। Being confused does not mean you're lost. In biotech and microbiology or life science, if you're confused, it means you have options. ইন্ডিয়ার যদি আমরা ফার্মাসিউটিক্যাল বা অলমোস্ট বায়োলজিক্যাল বায়োটেক মার্কেট দেখি, ইট ইজ অলমোস্ট গোয়িং টু বি 85,000 crores by 2030. Pharmacy manufactures a drug, but biotechnology and microbiology creates it. নমস্কার, SVU পডকাস্টে আপনাদের স্বাগত। আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমরা আজকে কথা বলবো মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি নিয়ে। মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি সাবজেক্টটা খুবই চেনা, আই গেস সেটাই স্বাভাবিক। কিন্তু মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজি নিয়ে যখনই কথা বলতে যাই তখনই কিন্তু আরও দুটো শব্দ উঠে আসে। এক হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স আর দ্বিতীয়টা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। আমরা আজকে কথা বলবো এই দুটো বিষয় নিয়েই মোটামুটি। আর এই কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুরঞ্জনা সরকার ম্যাডাম। আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। এস ব্যাপারটা বেশ মজার, যেটা আমরা আগেই বলছিলাম। কেমন আছেন? শুরু করি আগে এটা দিয়ে। একদম ম্যাম, খুব ভালো আছি। আজকে সত্যি আপনার সাথে আমি খুবই এক্সাইটেড আড্ডা দেওয়ার জন্য। একদম, আমরা আজকে আড্ডাই দেব। ম্যাম, আমরা যেটা নিয়ে আগে পডকাস্ট শুরুর আগে আমরা যেটা বেশ কথা বলছিলাম যে কিছু বিষয় পড়াশোনা তো থাকেই, মানে যেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি সাবজেক্টটা নিয়ে যেটা পড়ানো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে স্টুডেন্টদের মধ্যে কিছু কোয়েশ্চেনও উঠে আসে, যেটা অনেক সময় তাদের ইন্টারভিউতে ফেস করতে হয় বা পরবর্তীকালে কাজের ক্ষেত্রে ফেস করতে হয়। আমরা কিন্তু আজকে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে মূলত আলোচনা করব, কারণ আমরা এটা শুরু করার আগে কিছু স্টুডেন্টদের সাথে আমি কথা বলেছিলাম এবং তাদের কিছু পার্টিকুলার কোয়েশ্চেন আছে। আমার মনে হয় সেটা নিয়ে বলাটাই আজকে বেটার হবে। ম্যাম, আমি কিছু কোয়েশ্চেনও নোট করেছি, আমার মনে হয় সেটাই আপনাকে আজকে আমি শুরুতেই জিজ্ঞেস করব। সেটা হচ্ছে, অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করছেন, মানে অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করছেন যে ফার্মাসির বদলে বায়োটেক বা মাইক্রোবায়োলজি পড়বো কেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে কেন পড়বো আমরা এই সাবজেক্টটা, এবং আপনার দৃষ্টিভঙ্গি কি ম্যাম? মানে যদি ধরুন অন্যান্য বিভাগের তুলনায় মানে এই সাবজেক্টটা কেন পড়বে স্টুডেন্টরা? মানে অনেক সাবজেক্টই আছে অ্যাজ সাচ। একদম ম্যাম। প্রথমত আমি সবাইকে, সব স্টুডেন্টরা যারা এই ভিডিওটা দেখছো, সব অডিয়েন্সকে অনেক অনেক গ্রিটিংস জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। ম্যাম যে প্রশ্নটা করলেন অত্যন্ত একটা রেলেভেন্ট কোয়েশ্চেন, কিন্তু ম্যামের কোয়েশ্চেনটা আনসার করার আগে আই থিঙ্ক একটা ওভারঅল ব্যাকগ্রাউন্ড আমি তোমাদের যদি ইন্ট্রোডিউস করে দিতে পারি। একদম একদম ম্যাম। কেন হঠাৎ করে ফার্মেসি, কেন হঠাৎ করে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এলো কোথা থেকে, হুম। অ্যান্ড ওয়াই আর বি কম্পেয়ারিং দিস 3 ডিফারেন্ট সাবজেক্টস টুগেদার। রাইট। সো আজকের আমাদের যে মূল টপিকটা যেটা নিয়ে আমরা আলোচনা করবো, রাইট। যেটা নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ। সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। ম্যাম যেটা একদম স্টার্টিং এ মেনশন করে দিয়েছেন। তো কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে একটা খুবই টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ বোথ ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, অফ অল দ্য 3 সাবজেক্টস। ওকে, এবার আজকে 2025 দাঁড়িয়ে এখন ম্যাক্সিমাম লাইফ সায়েন্স গ্র্যাজুয়েটস বলুন বা ফার্মেসি গ্র্যাজুয়েটস যারা প্রত্যেক বছরই উইথ ডিগ্রি নিয়ে পাস আউট হচ্ছে, ম্যাক্সিমাম জব 40 to 50% অফ দ্য জব প্লেসমেন্ট হচ্ছে ইন দ্য QA অ্যান্ড QC ডিপার্টমেন্ট, দ্যাট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। ফার্মেসি নিয়ে পড়লেও QA QC তে একটা ছাত্র বা ছাত্রী চাকরি পেতে পারে। আচ্ছা। বায়োটেক নিয়ে পড়লেও সেম, অ্যান্ড মাইক্রোবায়োলজি নিয়ে পড়লেও কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলে সেম ভাবে চাকরি পাওয়া যায়। আচ্ছা। এবার এই ব্যাকগ্রাউন্ড থেকেই আমাদের মেন আপনার প্রশ্নটা উঠে আসছে, কেন একটা ছাত্র বা ছাত্রী ফার্মেসির বদলে বায়োটেক বা মাইক্রোবায়োলজি পড়বে। রাইট।
এবার সেইটার উত্তর দেওয়ার জন্য আমি বলবো, দেখুন আমাদের প্রথমে বুঝতে হবে দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফার্মেসি অ্যান্ড বায়োটেক অ্যান্ড মাইক্রোবায়োলজি। ওকে, আচ্ছা, ফার্মেসি জিনিসটা কি? ফার্মেসি মানে হচ্ছে কিরকম ভাবে একটা পার্টিকুলার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে তৈরি করি। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মানে কি? যে ওষুধগুলো কনজিউম করি, রাইট? ঠিক আছে, ধরুন মানে যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় দরকার। যেটাকে আমরা অনেক সময় হ্যাঁ। ড্রাগসও বলে থাকি, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল ড্রাগস। তো কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, এনি কাইন্ড অফ মেডিসিন ম্যানুফ্যাকচারিং, সেটা শেখানো হয় এবং পড়ানো হয় ইন ফার্মাসি। ওকে, এবার সেইখানে তুলনায় ফার্মেসির তুলনায় কিরকম ভাবে বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজি আলাদা। এবার এই যে ওষুধগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ওষুধগুলো ম্যানুফ্যাকচার করতে গেলে ওষুধগুলোকে তো ডিজাইন করতে হবে। ডিজাইন কে করে বলতে পারবে? না ওষুধ যদি এই বিষয় তৈরি করব আমরা, কিন্তু তৈরি করার আগে হ্যাঁ। সাপোজ আমরা একটা বাড়ি আমরা কনস্ট্রাক্ট করব, Right. তার আগে তো আমাদের ডিজাইন করতে হবে। ইঞ্জিনিয়ারকে, কে করে ডিজাইন? আর্কিটেক্ট। আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার। So who are actually the architects of drugs? Who are the architects of medicines? কারা বানায়? বেশ ইন্টারেস্টিং না ব্যাপারটা? হ্যাঁ, কারা বানায় ম্যাম? এখানেই চলে আসছে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজির রোল। আচ্ছা, সো বেসিক্যালি মাইক্রোবায়োলজি যদি আমি বলি, প্রথমে মাইক্রোবায়োলজি ইজ বেসিক্যালি দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজমস। এবার বায়োটেকনোলজি কি? ইটস বেসিক্যালি আ টেকনোলজি টু ইউজ ভেরিয়াস ডিফারেন্ট কাইন্ডস অফ বায়োলজিক্যাল সিস্টেম ইন ডিরেক্ট রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এবার দুটোকে মিক্স করে আমরা যদি আমরা দেখে থাকি ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশন কিরকম ভাবে বিভিন্ন রোগের আগেনস্টে আমরা প্রিভেন্টিভ মেডিসিনস বা ড্রাগ তৈরি করতে পারি, সেইটাকেই আমরা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বলছি। একটা ধরুন লেটসে জ্বর হলো, সর্দি কাশি হলো, আমরা সচরাচর ডাক্তারের কাছে যাই, অ্যান্টিবায়োটিক্স প্রেসক্রাইব করে দেয়। রাইট, হ্যাঁ। এবার অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন, ইটস আ ড্রাগ। কেন খাই? যাতে আমাদের শরীরের মধ্যে যে জীবাণুগুলো গ্রো করছে তাদেরকে প্রিভেন্ট করার জন্য। তারা যদি আমাদের মধ্যে আর গ্রো না করতে পারে, আমাদের জ্বর কমে যাবে, আমরা আবার হেলদি হয়ে যাব, ইনফেকশন কমে যাবে, তাই তো? এবার এই যে মেডিসিনটাকে বানাচ্ছে কারা? ফার্মাসিউটিক্যাল স্টুডেন্টসরা। বাট এই যে ধরুন জ্বর তো অনেক রকমের হলো, ঠিক আছে, এবার কার জন্য কোন ওষুধটা? একটা মাইক্রো অর্গানিজম তো নিশ্চয়ই সবার না সেম ইনফেকশন করবে না, বিভিন্ন রকমের মাইক্রো অর্গানিজম আছে। তো কার এগেনস্টে কোন ওষুধটা দেওয়া হবে, কার এগেনস্টে কিরকম ভাবে আমরা আলাদা আলাদা ভাবে ওষুধ ডিজাইন করব, সেইটা কে খুঁজে বার করবে, সেইটা অ্যাকচুয়ালি বানাবে কে? সেখানেই চলে আসছে মাইক্রোবায়োলজি, সেখানেই চলে আসছে বায়োটেকনোলজি। ম্যাম আমি আরো একটা কোয়েশ্চেনে আসবো, যেগুলো আমি যাওয়ার আগে একটু বললেন। হ্যাঁ 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 ম্যাম, প্লিজ প্লিজ। তো কামিং ব্যাক টু ইয়োর মেইন কোয়েশ্চেন, আমার কেন একজন বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি নিয়ে একটা স্টুডেন্ট কম্পেয়ার টু ফার্মেসি, রাইট? সো ফার্মেসি বেসিক্যালি ডিলস উইথ ফার্মাকোলজি, ফর্মুলেশন, ডিসপেন্সিং অফ ড্রাগস, ঠিক আছে, কিরকম ওষুধ তৈরি করা, এটা বেসিক্যালি ফার্মেসি। কিন্তু একটা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজিক্যাল স্টুডেন্ট, তারা কিন্তু একদম বেস কোর ল্যাব স্কিলস নিয়ে তারা ডিগ্রি পাস আউট হয়, ঠিক আছে। দে আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম বিহাইন্ড দ্য ফাংশনিং অফ আ ড্রাগ, দে আন্ডারস্ট্যান্ড সেলস, দে আন্ডারস্ট্যান্ড এনজাইমস, দে আন্ডারস্ট্যান্ড হাউ দ্য বায়োলজিক্যাল সিস্টেম ফাংশন, ইটস ইন্ট্রিকেট কমপ্লিকেশন। একটা ওষুধ কাজ করলো না, কেন কাজ করলো না, ট্রাবল শুটিং করা, আবার ড্রাগ মডিফাই করে ডিজাইনিং করা, ড্রাগ ডিসকভারি। সো biotechnology, microbiology is a more research oriented, it's a more developmental, open ended subject, যেটা পড়লে আমরা দুটো দিকই কিন্তু ভালো করে ডেভেলপ করতে পারি, দুটো দিকেরই স্কিল সেট ডেভেলপ হবে আমাদের। একটা ড্রাগ ডিজাইনিং সিনথেসিস, কিরকম ভাবে আমরা মেডিসিনসকে ফর্মুলেট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ কিউএ কিউসিরও একটা খুব বড় পার্ট থাকবে, মানে যেটা কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি কন্ট্রোল। আচ্ছা, বাট অ্যাডভান্টেজ এটাই হচ্ছে বিকজ আমরা মেকানিজমটা জেনে যাচ্ছি একটা বায়োলজিক্যাল সিস্টেমে, উই নো সেটস, উই নো হাউ the biological system functions. So basically, pharmacy manufactures a drug, but biotechnology and microbiology creates it. So that is the difference. আর এই জন্যই একটা স্টুডেন্ট আমি বলবো, it's much more advantageous for them to take up microbiology or biotechnology compared to আপনি যাই বললেন। ম্যাম আরো একটা কোয়েশ্চেন, মানে অনেকগুলোই কোয়েশ্চেন আমি আজকে রেডি করে আপনার সামনে বসেছি। হ্যাঁ, তো আরো একটা কোয়েশ্চেন, যেটা প্লেসমেন্টের সময়, মানে ধরুন এই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কেন পড়বে আপনি, সেটা থেকে আসলেন। প্লেসমেন্টের সময় বায়োটেক ও মাইক্রোবায়োলজির অধিকাংশ স্টুডেন্টদের জন্য কিউএ এবং কিউসি হলো প্রথম যে চাকরির জন্য দরজা খুলে যাচ্ছে।
ঠিক আছে? তো কেন কিউএ অথবা কিউসি সাধারণত প্রথম সুযোগ হিসেবে আসে? এবং গত কয়েক বছরে মানে আমরা যদি কয়েক বছরের সমীক্ষা দেখি, গত কয়েক বছরে কিউএ এবং কিউসি পেশাদারদের চাহিদা এত দ্রুত কেন বাড়ছে? মানে এটা মানে স্টুডেন্টদের কোয়েশ্চেন তো বটেই, এটা আমারও কোয়েশ্চেন ধরে নিন। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। প্রথমেই আমি যদি খুব একদম ব্যাকগ্রাউন্ড ধরে কথা বলি, এভরি ইয়ার অ্যাপ্রক্সিমেটলি ৪০ থেকে ৫০,০০০ লাইফ সায়েন্স গ্র্যাজুয়েটস বেরোয় আমাদের দেশে। তার বেশিও হতে পারে। ঠিক আছে? বাট ওভারঅল দিস ইজ দ্য রাউন্ড ফিগার 40,000-50,000। এবার একটা লাইফ সায়েন্সের স্টুডেন্ট, মেজরিটি অফ দ্য স্টুডেন্টের মধ্যেই একটা আ কাইন্ড অফ ইনার কলিং থাকে যে আমি একটু গবেষণার মধ্যে থাকবো। আমি যেগুলো পড়ে এসছি সেগুলো রিয়াল লাইফ একটু অ্যাপ্লিকেশন করে থাকবো। ঠিক আছে? এই যে অনেকেই আছে হ্যাঁ, হুম, সবাই তার রিয়াল লাইফ একটু অ্যাপ্লিকেশন করতে চায়। এবার রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? একটু রিসার্চ সেন্ট্রিক, একটু রিসার্চ ওরিয়েন্টেড, যেখানে আমি কিছু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে পারবো, যেখানে আমি আমার কাজের মধ্যে একটু ডাইভার্সিটি, ভ্যারাইটি থাকবে। স্পন্টেনিয়াসলি আমি অনেক জিনিসপত্র নিয়ে রিডিজাইন করতে পারবো। একটা মোনোটোনাস ফ্রেম অফ ওয়ার্ক হবে না। হ্যাঁ। এবার সেই জায়গা থেকে স্টুডেন্টরা কি চায়? মোস্টলি যেই লাইফ সায়েন্স স্টুডেন্টসরা ইন্ডাস্ট্রিতে যেতে চায়, হুম। ইন্ডাস্ট্রিতেও থাকবো কিন্তু এক্সাক্টলি একাডেমিক্স হবে না, বাট রিসার্চও থাকছে। এইরকম একটা সেক্টর হচ্ছে আর&ডি, যেটাকে আমরা বলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। কোথাও কি একটু মোর প্রেস্টিজিয়াস ও বোধ হয়। হ্যাঁ, একটু গ্ল্যামারাস। ইয়েস, গ্ল্যামারাস অ্যাকচুয়ালি আমি যদি বলি একদম মানে ফ্রম দ্য ভেরি ইনিশিয়েশন, একটা ধরুন কোনো বায়োলজিক্যাল প্রোডাক্ট আমরা ডেভেলপ করতে চাই। এবার নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করে কারা? সায়েন্টিস্টরা। ঠিক আছে? একটা কোম্পানি আছে, সো দে হায়ার সায়েন্টিস্ট অ্যান্ড দ্য সায়েন্টিস্ট রাউন্ড দ্য ক্লক, সাপোজ একটা কোনো ডিজিজ আছে, ডিজিজ এক্স, তার এগেনস্টে একটা নতুন ড্রাগ তৈরি করতে হবে, বিকজ প্রি এক্সিস্টিং যে ড্রাগগুলো ছিল সেগুলো হয়তো ভালোভাবে কাজ করছে না, অনেক কমপ্লিকেশনস দেখা যাচ্ছে, সবার স্যুট করছে না, অনেক প্রি এক্সিস্টিং ডিসপোজিশনস থাকতে পারে। তো নতুন একটা ড্রাগ মার্কেটে আনতে হবে বা নতুন কোনো প্রোডাক্ট আমাকে মার্কেটে আনতে হবে। তো সেই নতুন যে একটা প্রোডাক্ট আমি ডিজাইন করব, সেই নতুন ক্রিয়েশনটা কারা করবে? আর&ডি সায়েন্টিস্টরা। ঠিক আছে? তাই জন্য আর&ডি পজিশনস আর ভেরি লিউক্রেটিভ। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আর&ডিতে যেতে চায়। কিন্তু একটা কোম্পানি কত আর&ডি সায়েন্টিস্টকে হায়ার করবে? রাইট। There is a bottleneck here, তাই না? একটা ভ্যাকেন্সি, একটা লিমিট থাকবে তো। ঠিক, ঠিক। 40,000-50,000 স্টুডেন্ট সবাই তো আর&ডিতে যেতে পারবে না। তাহলে বাকিরা কোথায়? সাপোজ 10% গেল, 20% গেল ম্যাক্স টু ম্যাক্স। বাকিরা কোথায় যাবে? দিতে। এক্সাক্টলি। হ্যাঁ। বিকজ হ্যাঁ, মানে টু আ সার্টেন এক্সটেন্ট মার্কস ম্যাটার্স। ঠিক আছে? স্টুডেন্টরা এটা মাথায় রেখো। মানে মার্কস যেরকম ম্যাটার করে তার সাথে পড়াশুনো করতে হবে। স্কিলসও তারপরেও ম্যাটার বিকল্প করে, একদম। কিন্তু মার্কসও টু আ সার্টেন এক্সটেন্ট ইট অবভিয়াসলি মেক্স আ ডিফারেন্স। যাই হোক, কিন্তু তাহলে বাদবাকি স্টুডেন্টরা কোথায় যাবে? হোয়াট উইল দে ডু? তাহলে বায়োটেক, মাইক্রোবায়োলজি পড়ে ইন্ডাস্ট্রিতে যদি আমি আর&ডি না পেলাম, তারপরে আমি কি করব? রাইট। দুনিয়া অন্ধকার, হ্যাঁ, ভবিষ্যৎ অন্ধকার? হ্যাঁ। একদমই না। এবার এইরকম একটা জায়গা থেকে আমি যদি কামিং ব্যাক টু কিরকমভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়, একটা কোম্পানিতে আর&ডি সেগমেন্ট একটা প্রোডাক্ট তৈরি করে নিল। আর&ডি সেকশনের পর যে সেগমেন্টে প্রোডাক্টের ফর্মুলেশনটা যায় সেটা হচ্ছে এফ&ডি। ঠিক আছে? এবার ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, দেন ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সিনথেসিস করে এই প্রোডাক্টটাকে ইন আ স্মল স্কেল, পাইলট স্কেল। আচ্ছা। সিনথেসিস হয়ে গেল। তারপরে কোথায় চলে যাচ্ছে? ক্লিনিক্যাল ট্রায়ালসে। আচ্ছা। আমি একটা ওষুধ তৈরি করে নিলাম। তৈরি করার পর আমাকে দেখতে হবে পপুলেশনের উপর ওষুধটা আদৌ কাজ করছে কিনা। যদি কাজই না করে, হোয়াটস দ্য পয়েন্ট? এবার ক্লিনিক্যাল ট্রায়ালের পর যদি পাস হয়ে গেল যে হ্যাঁ, দিস মেডিসিন ওয়ার্কস, দেন আমি কি করব? এই ওষুধটাকে ম্যানুফ্যাকচার করব ইন বাল্ক, ইন মাস। রাইট? ম্যাম যেমন ওই মানে আমার যেটা নরমাল আমি ইন জেনারেলি বলছি, যেমন ওই কোভিড এর টাইমটা আমাদের একটা মানে ওই সময়টা হয়েছিল যে ওষুধ একদম, একদম ঠিক ওইরকম ভাবেই। হ্যাঁ, একদম ওইরকম, ওই লাইনে। হুম। এবার ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে যাওয়ার পর বুঝে গেলাম যে হ্যাঁ, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কাজ করে, সাকসেসফুল। আমি এবার এটাকে বাল্কে তৈরি করব। ঠিক আছে? তারপরে শুরু হলো আমাদের এবার বাল্কে তৈরি করার পর বাল্কে তৈরি করা যে ডিপার্টমেন্টটা সেটাকে আমরা বলি প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট। ঠিক আছে? এবার প্রোডাকশনে ৩ টে পার্ট থাকে। একটা হচ্ছে মেইন ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে ফিলিং, তারপরে প্যাকেজিং। ওষুধটাকে তৈরি করব, তারপরে ওষুধগুলোকে ভায়ালস বলুন বা যেকোনো ফর্মে আমরা সেগুলোকে ফিল করে দেবো।
তারপরে সেগুলোকে প্যাকেজিং করছে। এবার এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা ইজ আ ভেরি টিডিয়াস প্রসেস। আর এই প্রসেসটাকে প্রচন্ড ক্রিটিক্যালি মনিটর করতে হয়। যদি কোথাও ভুল হয়, বুঝতেই পারছেন, ওষুধ, ড্রাগ, if there are any contaminants, adulterant or formulation error present, তাহলে কি হতে পারে? লাইফ থ্রেটনিং। তো এই যে পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, প্রোডাকশন প্রসেসটা, এটাকে কে রেগুলেট করবে যে হ্যাঁ, সব ঠিকঠাকভাবে হচ্ছে? যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, সেগুলো যে একদম প্রপারলি তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে কোনো এরর নেই, কোনো ডেভিয়েশন নেই ফ্রম দ্য অরিজিনাল R&D ফর্মুলেশন, সেগুলো কে দেখবে? QA/QC। সেখানেই ডিমান্ড হচ্ছে QA/QC। আচ্ছা, আচ্ছা। বোঝা গেল? এবার আচ্ছা ম্যাম, একটা কোয়েশ্চেন করছি, মানে ওই ওষুধের যেটা নিয়ে বলছে, এটা আমার খুব জানার ইন্টারেস্ট। মানে সেই হয় না যে একেকটা বিষয় খুব কিউরিয়াস। তো এই যে ওষুধগুলো যেগুলো আমরা মানে ইন ডেইলি লাইফ আমরা কনজিউম করি, আমরা খাই, এই ওষুধের ডিজাইনগুলো ডিসাইড করা এটাও কি মানে স্টুডেন্ট, মানে যারা এইটা নিয়ে পড়ছে তাদের মধ্যেই আসছি আমি। আপনার কোয়েশ্চেনটা আমি আনসার করছি। আমি আপনার আগের কোয়েশ্চেনটা কমপ্লিট করে জানি, দেন আগেন এটা নিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা, তো এবার আপনার কোয়েশ্চেন ছিল কেন এত ডিমান্ড হয়ে গেছে? একটা ডিমান্ড তো বুঝতেই পারছেন, এখন প্রচুর বাল্কে মেডিসিন তৈরি করতে হচ্ছে, স্পেসিফিক্যালি পোস্ট কোভিড বুম। রাইট, কোভিডের সময় নাও ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য লার্জেস্ট ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স ইন দ্য ওয়ার্ল্ড, রাইট, and we are the third largest pharmaceutical manufacturers globally. আর ইনফ্যাক্ট আমি আপনাকে বলি, WHOর মেজরিটি অফ দ্য ভ্যাকসিন, মোর দ্যান 50% ইন্ডিয়া তৈরি করে। গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়া। ইভেন 20% অফ দ্য জেনেরিক মেডিসিনসও ইন্ডিয়াতেই তৈরি হয়। তাই জন্য ইন্ডিয়াকে অনেক সময় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়। আই লাভ মাই ইন্ডিয়া। উই লাভ ইন্ডিয়া। ইয়া, সো তো যখন ইন্ডিয়া একটা এমন জায়গায় দাঁড়িয়ে, where it is now leading in pharmaceutical manufacturing and production of both pharmaceutical products, biopharmaceutical, biologics, nutraceutical, etc., সেখানে বুঝতেই পারছেন এত ফার্মাসিউটিক্যাল, এত বায়ো বেসড প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে, we need very strict compliance and regulatory monitoring আচ্ছা, that involves QA/QC. তাই জন্যই QA/QC ডিমান্ড এত বেড়ে গেছে। আরো স্ট্রিক্টার রেগুলেশন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যাতে কোনো রকমের পরবর্তীকালে গিয়ে মিসহ্যাপ বা হ্যাজার্ডিয়াস কন্ডিশন না হোক। আর সেই জন্যে এত ভ্যাকেন্সি বেড়ে প্রত্যেক বছর QA/QC। আর আচ্ছা। ইনফ্যাক্ট আমি যদি আপনাকে বলি, হুম। ইন্ডিয়ার যদি আমরা ফার্মাসিউটিক্যাল বা অলমোস্ট বায়োলজিক্যাল বায়োটেক মার্কেট দেখি, ইট ইজ অলমোস্ট গোয়িং টু বি 85,000 crores by 2030। ওকে, ওকে। তাহলে বুঝতে পারছেন কতটা জব এক্সপোনেনশিয়ালি বাড়বে। তাই তো। আর তার জন্য আরো ফ্রেশার্সকে রিক্রুট করা হবে, Okay. and that is why so much of demand is there in QA/QC specifically for the biotechnology and microbiology। হিউজ জবস একদম তাহলে অপরচুনিটিস, তাই না? একদম। আর সেই কারণেই আমরা QA/QCর উপর এত এক্সটেন্সিভলি ফোকাস করছি অ্যাট আওয়ার ইউনিভার্সিটি। আচ্ছা। ম্যাম, এই বিষয়ে আরেকটা কোয়েশ্চেন, মানে ঠিক এটা রিলেটেডই, মানে আমি যখন জিজ্ঞেস করছিলাম আরো একজন এটা জিজ্ঞেস করে যে অনেকে বায়োটেক ও মাইক্রোবায়োলজি মানে শিক্ষার্থী, মানে স্টুডেন্ট, পিএইচডি ইন্ডাস্ট্রিতে চাকরি নাকি কোনো বিশেষ ক্যারিয়ার ট্র্যাক এ নিয়ে বিভ্রান্ত থাকে। মানে তারা কি করবে? ঠিক আছে? তো আপনি তাদের ক্ষেত্রে কি বলতে চান? মানে এই ক্যারিয়ার সংক্রান্ত বিভ্রান্তিটা দূর করতে আর মানে একটা রাইট ডিসিশন নেওয়া, যেটাকে বলে রাইট ডিসিশন নিতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কিভাবে হেল্প করছে? একদম একদম ম্যাম। মানে আমার মনে হয় যেহেতু আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কথা বলবো, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট জানা যে মানে অনেক ইউনিভার্সিটি আছে, অনেক জায়গায় মাইক্রোবায়োলজি পড়ানো হচ্ছে, বায়োটেকনোলজি পড়ানো হচ্ছে। স্পেশাল কি এই ইউনিভার্সিটি? স্পেশালিটি তো অনেক কিছু আছে। হ্যাঁ। একটা একটা করে আই থিঙ্ক যে কটা আমাদের ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল, আমি সেই কটা নিয়ে প্রথমে ডিসকাস করব। আচ্ছা, প্রথমেই হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন, স্টুডেন্টরা, লাইফ সায়েন্স স্টুডেন্টরা সব থেকে বেশি যে টপিকটা নিয়ে স্ট্রেসড আউট হয়, সেটা হচ্ছে চাকরি করব না একাডেমিক্সে থাকবো, পিএইচডি করব, পোস্টডক করব, কি করব, হায়ার এডুকেশন না চাকরি? দেখো, চাকরিতে একটা কি সুবিধে, স্টেবিলিটি থাকে, জব সিকিউরিটি থাকে, তাই না? ইটস ভেরি প্রেডিক্টেবল। কিন্তু একটা টাইমের পর গিয়ে মনোটোনাস হয়ে যায়। বাট ক্যারিয়ার গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। বাট আরেকটা জিনিস যেটা রিসার্চে খুব লিউক্রেটিভ, দ্যাট ইজ ইভেন দো ইট ইজ আ লিটল আনপ্রেডিক্টেবল, অনেক টাইম লাগে একাডেমিক্সে একটা ভালো জায়গায় পৌঁছতে, একটু মোর টাইম টেকিং কম্পেয়ার টু ইন্ডাস্ট্রি, স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু একটা থ্রিল থাকে, রাইট। বিকজ ইউর
in hands doing experiments. আমরা অ্যাডভেঞ্চারাস। ভেরি অ্যাডভেঞ্চারাস, অ্যাবসলিউটলি দ্য রাইট ওয়ার্ড। হ্যাঁ। আমরা একটা নতুন কোনো জিনিস আবিষ্কার করছি, একটা নতুন জিনিস খুঁজে বার করছি। ইটস লাইক অ্যাড্রিনালিন রাশ, আনপ্রেডিক্টেবল। আমি জানি থেকে সহজ হয়ে গেছে কিন্তু বাট হয়ে গেল ব্যাপারটা। একদম একটা প্যাশন, ওই জিনিসটা ড্রাইভিং ফোর্স হয়ে যায়। সো এই একটা ডিলেমা নিয়ে স্টুডেন্টরা পড়ে যায় যে আমি কি করব, প্যাশন ফলো করব, রিসার্চ, একাডেমিক্স, পেপার পাবলিশ করব, পোস্ট ডকে যাব, নাকি ইন্ডাস্ট্রিতে চলে যাব, যেখানে আমি জানি আমার জব স্টেবিলিটি থাকবে, ভালো এক্সপোনেনশিয়াল গ্রোথও হবে, কিন্তু প্রেডিক্টেবল, ভেরি সামটাইমস ক্যান বিকাম মনোটোনাস। না, মানে এটা ডিপেন্ড করে, অনেকে আছে যে যারা ওই জব সিকিউরিটিটাকেই পছন্দ করে। আর দেখো, হ্যাঁ, যারা জানে ভেরি গুড। হুম। আমি বলবো 50% অফ দ্য পপুলেশন or 60% অফ দ্য পপুলেশন নোজ গ্রাজুয়েশনে ঢোকার আগে আজকাল ছেলেমেয়েরা জানে, বিকজ আজকালকার জেনজি আর ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। দে নো হোয়াট দে ওয়ান্ট এন্ড দ্যাটস আ ভেরি গুড থিং। আমরা সেটা জানতাম না, উই ওয়ার ভেরি কনফিউজড। আমি এখনো কনফিউজড। আপনাকে দেখে মনে হচ্ছে না ম্যাম। ইউ আর ভেরি কনফিডেন্ট। ইভেন আমি তো এটা ভাবছিলাম যে মানে এত কম বয়সে এরকম একটা এত সুন্দর একটা মানে প্রফেসর, ও মাই গড! প্রফেসর শুনলেই আমাদের কেমন যেন মনে হয় বেশ চশমাটা একজন বয়স্ক অভিজ্ঞ মানুষের সামনে পরে দিকে বলতে হবে। না ম্যাম, এটাই ঠিক আছে আমার জন্য। হ্যাঁ, তো ম্যাম যেটা নিয়ে আমরা বলছিলাম। যেটা বলছিলাম, তো suppose 50% of the population students know then what they want, either research বা industry, কিন্তু the remaining 50% they're confused, and that's not a bad thing. Being confused does not mean you're lost. রাইট, In biotech and microbiology or life science, if you're confused, it means you have options. রাইট। তোমার কাছে এত অপশন আছে, অনেক option। আমরা যখন শপিং করতে যাই বুঝতে পারি না কোনটা কিনে কোনটা ছাড়বো, কোনটা কিনবো, কোনটা বাই করবো, ভেরি বোঝাই যায় না, ভেরি মাচ। হ্যাঁ না? So why that happens? Because there are options available, রাইট, রাইট, isn't it? রাইট। Similarly, biotech মাইক্রোতেও কিন্তু এত রকমের জব অপরচুনিটিজ আর অপশনস এখন খুলে গেছে, স্পেসিফিক্যালি পোস্ট কোভিড। আমি বলবো, আমি বারবার জোর দিচ্ছি, পোস্ট কোভিড এরা ইজ আ ডিফারেন্ট এরা। ইটস দি এরা অফ দি বায়োটেকনোলজি, ইজ দ্য এরা অফ বায়োলজিস্ট। ইনডেড। ঠিক আছে, তাই জন্য এত রকমের জব অপরচুনিটিস খুলে গেছে, এত গভর্নমেন্ট ইনিশিয়েটিভস হচ্ছে, বাইরাগের আত্মনির্ভর ভারত, গভর্নমেন্ট সাপোর্ট করছে স্টার্ট আপ খোলার জন্য, অন্টারপ্রেনিউরিয়াল ইনিশিয়েটিভস নেওয়ার জন্য। তাই জন্য স্টুডেন্টস আর মোর কনফিউজড। আমি কি নিজে স্টার্ট আপ খুলবো, আমি কি ইন্ডাস্ট্রি করব, আমি কি রিসার্চ করব? এত রকমের অপরচুনিটিস আছে যেটা আমাদের সময় হয়তো সিরিয়াসলি ছিল না ম্যাডাম। ঠিক আছে, তাই জন্য ইট ক্রিয়েটস আ কনফিউশন, বাট দ্যাটস নট আ ব্যাড থিং। ঠিক আছে, এবার আর একটা জিনিস, ধরুন একটা স্টুডেন্ট ঢুকছে, সে জানে না সে কি করতে চায়, she or he is passionate about both research as well as তার একটা ক্যারিয়ারে গ্রোথও চাই, একটা তার স্টেবল ইনকামও চাই, তাহলে সে কি করবে? সেই কনফিউশনটাকে দূর করার জন্য আমরা চলে আসছি SVU। আমরা স্পেসিফিক্যালি, আমি যেহেতু মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলবো। আমরা যেটা সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে টু গ্রুম স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করা, সো দ্যাট দে ক্যান সিলেক্ট হোয়াট দে ওয়ান্ট। আমরা তাদেরকে বলে দেবো না তুমি এটা করো, তুমি ওটা করো। আমরা বলবো যে কিরকম ভাবে সিলেক্ট করতে হয়, কোনটার কি প্রোজ আছে, কোনটার কি কনস আছে, তারপরে তারা নিজেরা সিলেক্ট করবে তারা কোনটা চায়। এবার এই জিনিসটাকে কি করে আমরা কাল্টিভেট করি? আমরা ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল স্টেজেস অফ দ্য অ্যাডমিশন, সেমিস্টার 1 থেকেই আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে, আমাদের এখানে কনফারেন্সেস হয় প্রত্যেক বছর, ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়। হ্যাঁ। সো কনফারেন্সে ওয়ার্ল্ড রিনাউন্ড ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা আসে, স্টুডেন্টরা ডিরেক্টলি তাদের সাথে ইন্টারাক্ট করতে পারে, তাদের কাজের ব্যাপারে শুনতে পারে। শুধুমাত্র তাই নয়, ইভেন স্টুডেন্টরা নিজেদের প্রেজেন্টেশন ওখানে প্রেজেন্ট করে, একটা কোনো ওরা রিভিউ পেপার লিখলো, সেটাকে প্রেজেন্ট করলো ইন ফ্রন্ট অফ অল অফ দিস ডেলিগেটস, রিনাউন্ড সায়েন্টিস্ট। তাহলে একটা অনেক রিসার্চ এক্সপোজার হয়ে গেল। রাইট, রাইট, এবার যারা রিসার্চে ইন্টারেস্টেড তারা তো বুঝেই যাবে আমি এখানেই থাকতে চাই। রাইট। এবার নেক্সট আমরা কি করি, এটাতে তো মানে মানে পড়াশোনা করতে করতেই অনেকটা কনফিউশন দূর হয়ে যাচ্ছে। মানে আমি কোন দিকটা সিলেক্ট করতে চাই, যে আমি অ্যাডভেঞ্চারাস স্টুডেন্টরা পেপার লিখছে, হ্যাঁ। ঠিক আছে, এবার গ্র্যাজুয়েট লেভেলে আমরা পর্যন্ত পেপার লেখাই, উইচ ইজ আমার মনে হয় খুব কম জায়গাতেই হয়। আমরা তো জানতামই না গ্র্যাজুয়েশনের সময় পেপার আবার কি, পেপার নিউজ পেপার।
তো ওই জিনিসটা স্কোপ অনেকটা বেশি না? আর মানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি মানে একটা একদম দুর্দান্ত। তো আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে সবসময় এটাই চেষ্টা করি স্টুডেন্টদের 100% গাইডেন্স প্রোভাইড করা, যাতে ওরা নিজেদের রাস্তা নিজেরা বেছে নিতে পারে। আমরা দেখিয়ে দেবো এই রাস্তা আছে, এই রাস্তা আছে, কিরম ভাবে দুটো দিয়ে যেতে হয়। তুমি এবার দেখো কোন রাস্তা দিয়ে যাবে। সিলেক্ট করে। এক্স্যাক্টলি, তুমি দেখে নাও তুমি রিক্সায় যাবে, সাইকেলে যাবে, টোটোয় যাবে, অটোয় যাবে, কিসে যাবে, তুমি দেখে নাও কোন রাস্তা দিয়ে যাবে। আমরা সেটা বলবো না, না, বাট আমি রাস্তাটা দেখিয়ে দিই। অফার ইউ এভরিথিং, ওয়াও, গ্রেট। সব দিয়ে দেবো, এবার তোমরা দেখো। তো যেটা আমি ফিরে আসি, কনফারেন্সেস অ্যারেঞ্জ করি, সেটাতে একটা রিসার্চ এক্সপোজার হয়। এছাড়া আমরা জার্নাল ক্লাবসও অ্যারেঞ্জ করে থাকি, যেখানে স্টুডেন্টরা, এটা মোস্টলি পিজি স্টুডেন্টসের জন্য হয়। আচ্ছা, তো সেখানে মানে পোস্ট গ্রাজুয়েট। অ্যাবসলিউটলি আমাদের এখানে দুটোই, অ্যাকচুয়ালি 3টে কোর্স পড়ানো হয়। পড়ানো বলতে ইউজি, পিজি আর পিএইচডিও হয় এখানে। সো বুঝতেই পারছেন অনেকটা বড় ওয়াইডার ব্রডেন্ড স্কোপ আছে আমাদের এখানে। সো কনফারেন্সের সাথে আমরা জার্নাল ক্লাব অ্যারেঞ্জ করি, যেখানে মোস্টলি পিজি স্টুডেন্টসরা বিভিন্ন ইন্টারন্যাশনাল পেপার পাবলিকেশন সেগুলো পড়ে সেই পেপারগুলোকে উইকলি আমাদের সামনে প্রেজেন্ট করে। সেখানেও একটা ওদের রিসার্চ গ্রুমিং অ্যান্ড রিসার্চ কাল্টিভেশন হয়ে যায়, বুঝে যায় কারা কারা রিসার্চে ইন্টারেস্টেড, কারা কারা নয়। এছাড়া আমরা আমাদের এখানে যত ফ্যাকাল্টিজ আসেন, উই হ্যাভ stellar team of faculty members যাদের দারুণ কাজ আছে। এবার আমি এটা শুনেছিলাম, মানে আমাকে স্টুডেন্টরাই বলছিলেন যে ফ্যাকাল্টিজ আর ভেরি ফ্রেন্ডলি, মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের অ্যাভেলেবিলিটি, মানে আমরা আসলে এসইউতে ম্যাম সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে আগে রাখা। তাই জন্য we always try to interact with them as their friends, mentor rather than বলছি মানে বেশ কিছু স্টুডেন্ট বলছিল এটা আমাকে, যে মানে এমনও হয়েছে যে পড়তে বসে যে নোটস নিয়ে কিছু একটা প্রবলেম হতে একদম আমরা সবসময় আসছে রাবিয়ার মনে করছে। হ্যাঁ, mentor and mentee friends ও বলতে পারি, ওটা টিচার হ্যাঁ, এটা নেই। অ্যান্ড আমি এটা বলবো, দিস ইজ ওয়ান অফ দ্য ইউএসপি অফ এসভিইউ। এটা এই কালচারটাই, ফ্রেন্ডলি হ্যাঁ, অ্যাটমসফিয়ারটা, হ্যাঁ। এই যে ভাইবটা আমরা তৈরি করেছি বিটুইন স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি মেম্বার্স, এটা খুব কম জায়গাতেই থাকে। আমি পার্সোনালি দেখে বলছি, এটা খুব কম জায়গাতে হয়। এত একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, এতটা আনইনহিবিটেড ওয়ে অফ অ্যাপ্রোচিং ফ্যাকাল্টি মেম্বার্স খুব কম পাওয়া যায়। সো কামিং ব্যাক এক্স্যাক্টলি, তো বিভিন্ন যে ফ্যাকাল্টি মেম্বার্সরা এত বিষয় না, মানে আমরা কথা বলতে খালি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। অবশ্যই, তো বিভিন্ন যে ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন, তারা খুব ভালো নিজেদের রিসার্চ নিয়ে তারা কাজ করেন। এবার তাদের আন্ডারে অনেক স্টুডেন্টরা কিন্তু যারা রিসার্চে ইন্টারেস্টেড, দে ওয়ার্ক, ঠিক আছে, দে ডু স্মল প্রজেক্ট, সায়েন্টিফিক প্রজেক্ট, সেগুলো পাবলিশও হয়। সেগুলো আবার কনফারেন্স হলে তারা প্রেজেন্টও করে, বাইরে কনফারেন্সে প্রেজেন্ট করতে যায়। তো বুঝতেই পারছেন রিসার্চ অ্যান্ড রিসার্চ রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের ডিপার্টমেন্টে অত্যন্ত স্ট্রং, বিকজ আমাদের একটা পিএইচডি ডিভিশন আছে। আমাদের এখানে প্রচুর পিএইচডি স্কলার্সরা আছে, তারা কাজ করে। আচ্ছা, আচ্ছা, তো তাই জন্য উই আর ভেরি রিসার্চ ওরিয়েন্টেড অ্যান্ড রিসার্চ ড্রিভেন ডিপার্টমেন্ট। ওকে, ঠিক আছে, এরপরে এটা তো হয়ে গেল রিসার্চ অ্যাসপেক্ট। যে স্টুডেন্টরা রিসার্চে ইন্টারেস্টেড, একাডেমিক্সে ইন্টারেস্টেড, তারা চলে যায়, ওই দিকেই চলে যায়, তারা নিজেদের মতন কাজ করতে শুরু করে ফ্যাকাল্টিজদের আন্ডারে, অ্যান্ড দে স্টে ইন একাডেমিক্স। এবার কিছু কিছু স্টুডেন্টরা থাকে যারা তাও বুঝতে পারে না যে কি করতে চায়, এটা হতেই পারে অনেকটা তাই না, যে দুটোই তো ভালো লাগছে। এবার আমরা তাদেরকে যেরকম রিসার্চ এক্সপোজার দিলাম, স্টুডেন্টদের একটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারও আমরা দিই। তার জন্য সেটা কিরকম? একদম সেটার জন্য one of the most innovative initiatives taken by SVU সেটা হচ্ছে IAM, that is Industry Academia Meet. ওকে, এটা আমরা for the first time 2025 এই বছরের ফেব্রুয়ারি মাসে অ্যারেঞ্জ করেছিলাম। ওকে, জিনিসটা কি, এটা হচ্ছে একটা কাইন্ড অফ লাইক কনফারেন্স বলবো না, বাট ইটস আ মিট ওয়্যার we invite renowned industrial experts ওকে, from all over the country. These are huge. এক্স্যাক্টলি, তারা এসে স্টুডেন্টসদের সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারে। স্টুডেন্টরা দেখতে পায় যে এই যে বইতে পড়ছি, সাপোজ ফার্মেন্টেশন পড়ছে কেউ, ঠিক আছে, ডাউনস্ট্রিম প্রসেসিং পড়ছে, বা কোনো একটা বায়োপ্রসেস টেকনিক পড়ছে। এবার তার যে ডিরেক্ট অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা এরকম ভাবে তৈরি করে, এটা এরকম ভাবে তৈরি হয়, এটার অ্যাপ্লিকেশন এটা, বইতে আমি পড়ছি, রাইট দি অ্যাপ্লিকেশন অফ দিস, write how citric acid is produced, write how let's say penicillin is produced. খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এগুলো যারা স্টুডেন্টরা শুনছো নিশ্চয়ই রিলেট করতে পারে, ঠিক আছে। তো এবার এগুলো আমরা বইতে পড়েছি,
এবার এক্স্যাক্টলি এগুলো কি করে তৈরি হয়, হুম যারা তৈরি করে তারা এখানে চলে আসছে। এবার আচ্ছা স্টুডেন্টরা ডিরেক্টলি ইন্ডাস্ট্রি এক্সপার্টস, রিনাউন্ড, কথা বলতে পারছে এক্স্যাক্টলি সিইওস, ফাউন্ডার্স, প্রেসিডেন্টস, ভাইস প্রেসিডেন্টস সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে এই লেভেলে। মানে একবার ভেবে দেখুন মানে আম আম মানে এই এত বড় একটা অপরচুনিটিস মানে এই সময়ে দাঁড়িয়ে মানে ইটস আ হিউজ থিং। মানে একটা একটা রেভলিউশনারি স্টেপ টেকেন বাই এসবিও। আমি ডিরেক্ট খুব কম জায়গাতেই রাইট। এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়। হ্যাঁ, মানে এটা কোম্পানি ডিরেক্ট সিইও লেভেলে আমি কাউকে অ্যাপ্রোচ করতে পারছি কোনো Even founders and co-founders are here. Presidents, vice I must presidents of say. companies have come here, and most of them are pharmaceutical, biopharmaceutical, biologics company. তো এবার আর এই কোম্পানিজরা we have also made various different kinds of MOUs with these companies, and they are also providing industrial internship to these students. তো Yes. যারা ইন্টারেস্টেড তারা ইন্টার্নশিপ করছে গিয়ে, আর এই কোম্পানিজ আরো অনেক কোম্পানিজ আছে যাদের সাথে আমরা MOU অ্যাসোসিয়েশন করেছি, তারা আমাদের এখানে এসে হ্যান্ডস অন ওয়ার্কশপ করাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ। তো সেখানে স্টুডেন্টরা ডিরেক্টলি বুঝতে পারছে যে ইন্ডাস্ট্রিতে কিরকম ভাবে কাজ হয়, কত রকমের সেক্টরস আছে। সো সেইখানে ওরা কি পাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার পাচ্ছে। এছাড়া শুধু এখানেই শেষ নয়, আমরা উই হ্যাভ লেফট নো স্টোন আনটার্নড। আরো আমরা কি করেছি, এই প্যানেল অফ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টসদের সাথে বসে উই হ্যাভ completely refined our syllabus. Generally আমরা সিলেবাসে এমন সাবজেক্টস আগে পড়ে থাকলাম which are very theoretical subjects, theory based বা রিসার্চ ওরিয়েন্টেড থাকতো। এখন আমরা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সাবজেক্ট ইন্ট্রোডিউস করিয়েছি, যেরকম ধরুন QA QC, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল। ইটস এ ইন্ডাস্ট্রি বেসড সাবজেক্ট। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট প্রোডাকশন, ইটস আ again industry skill set subject. তারপর ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্ট ধরে নিন, মেডিকেল কোডিং, মেডিকেল স্ক্রাইবিং, ড্রাগ ডিসকভারি, এই সব সাবজেক্টগুলো কিন্তু ইন্ডাস্ট্রি স্পেসিফিক সাবজেক্টস, জব অনেক কিছু মার্কেট আছে না? সাবজেক্ট। এক্স্যাক্টলি এই সাবজেক্টগুলো পড়লে চাকরি পাওয়ার শুধু চান্স বেড়ে যাচ্ছে না, স্টুডেন্টরা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কিরকম ভাবে ইন্ডাস্ট্রিতে বায়োটেক বা মাইক্রোবায়োলজির অ্যাপ্লিকেশন হয়, কিরকম ভাবে একটা ড্রাগ তৈরি হচ্ছে, একটা কোনো বায়োলজিক্স তৈরি হচ্ছে, বায়োসিমিলার তৈরি হচ্ছে। সো দিস ইজ হাউ উই এক্সপোজ স্টুডেন্টস টু বোথ রিসার্চ অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ টু ইন্ডাস্ট্রি অ্যাসপেক্ট। এবার সেইখান থেকে স্টুডেন্টরা মোটামুটি বুঝে যায় যে কি করবে। তারপরে আমরা ক্যাটাগরাইজ করে দিই। যেই স্টুডেন্টরা আর একটু আছে, ওকে হ্যাঁ ম্যাম প্লিজ। এবার যে স্টুডেন্টরা ধরুন ইন্টারেস্টেড ইন ইন্ডাস্ট্রি, তাদের জন্য আমরা সেপারেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্লেসমেন্ট ট্রেনিং করি, গ্রুমিং ক্লাসেস রাখি। সেখানে আমরা স্টুডেন্টদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ভাবে গ্রুম করার চেষ্টা করি সো দ্যাট দ্য ইন্ডাস্ট্রি রেডি। জব ওরিয়েন্টেড ট্রেনিং, বিভিন্ন কোম্পানিজের ব্যাপারে পড়তে বলি, মক ইন্টারভিউস করি, ইন্ডাস্ট্রি স্পেসিফিক প্লেসমেন্টস ইন্টার্নশিপসে পাঠাই। সো দিস ইজ বেসিক্যালি হাউ, আপনি যে কোয়েশ্চেনটা ইনিশিয়ালি করেছিলেন যে স্টুডেন্টস আর কনফিউজ, কি করে কনফিউশন দূর করে আর এসভিউ কি ইনিশিয়েটিভ নিয়েছে। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ। ওকে মানে ইটস আ গ্রেট থিং। আমি ভাবছি যে মানে আর কি কি নিয়ে আমরা কথা বলবো। ম্যাম কোয়ালিটি কন্ট্রোল এবং মাইক্রোবায়াল লিমিট পরীক্ষার সাথে অত্যন্ত গভীরভাবে যুক্ত। ঠিক আছে। তো এই স্টেরিলিটি টেস্টিং যেটা বলা হয় এটা এত ইম্পর্টেন্ট কেন? এবং সামান্যতম দূষণ রোধ করতে শিল্প প্রতিষ্ঠানগুলো কি ধরনের মানে আ ব্যবস্থা নেয়? মানে এটা স্টুডেন্টদের একটা কোয়েশ্চেন মানে আচ্ছা। হুম। আমি কোয়েশ্চেনটা শুনে যতটা বুঝতে পারলাম, এখানে আই থিঙ্ক ওরা জিজ্ঞেস করেছে যে স্টেরিলিটি কন্ট্রোল জিনিসটা প্রথমে কি, আর কেন স্টেরিলিটি কন্ট্রোল ইজ সাচ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কিউ অ্যান্ড কিউসি, আর কেন স্টেরিলিটি মেনটেন করার জন্য বিভিন্ন যেই বিগ শট বা অল দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আছে তারা এতটা কেন গুরুত্ব দেয় টু মেনটেন স্টেরিলিটি। ঠিক আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা রাইট। ম্যাম আমি বলছি যে ধরুন মানে যেহেতু এটা আমরা পডকাস্টে বলছি, অনেক সময় হয় যে পডকাস্টটা তো শুধুমাত্র স্টুডেন্টদের মধ্যেই সীমাবদ্ধ না, তাদের বাড়ির মা-বাবারাও দেখেন। তো আমরা যদি মানে ধরুন অনেকে স্টুডেন্টরা যারা পড়ছে তারা এই টার্মগুলোর সাথে পরিচিত। তো আমি ধরুন আমি অ্যাজ আ প্যারেন্ট বা আমি অ্যাজ আ গার্ডিয়ান আমি এই ওয়ার্ডটার মানে কি বুঝবো? হোয়াট ইজ স্টেরিলিটি এন্ড কি বলছি। আচ্ছা, স্টেরিলিটি মানে হচ্ছে এটা পিওরলি একটা মাইক্রোবায়োলজিক্যাল টার্ম। ঠিক আছে? স্টেরিলিটি আমি যদি একদম সিম্পল টার্মে ডিফাইন করতে চাই, ইট ইজ আ কন্ডিশন where
any kind of object is free of microorganism. মানে একটা কোনো টেকনিক, যে টেকনিক দ্বারা আমরা একটা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো একটা অবজেক্টকে কমপ্লিটলি ফ্রি অফ জীবাণু করে দিচ্ছি, তার মধ্যে আর কোনো জীবাণু থাকছে না, কমপ্লিটলি ফ্রি অফ এনি কাইন্ড অফ অর্গানিজমস, সেটাকে আমরা বলছি স্টেরিলিটি। আর যেই পদ্ধতি দ্বারা স্টেরাইল করা হয় একটা পার্টিকুলার কোনো আর্টিকেলকে, সেটাকে বলা হয় স্টেরিলিটি টেকনিক। ওকে, আচ্ছা, বাহ, বেশ মজার ব্যাপার। এবার স্টেরিলিটি মেনটেন করা দরকার কেন? এবার স্টেরিলিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার অফ কিউসি, কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে, আমি একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি একটা ভ্যাকসিন প্রোডাকশন করছি বা এনি কাইন্ড অফ বায়োলজিক্স, ওকে। এবার বা কোনো নিউট্রাসিউটিক্যাল কোনো ফুড প্রোডাক্ট তৈরি করছি, বা এনি কাইন্ড অফ সাপোজ ওয়াটার প্যাকেজিংই করছি। ওয়াটার আমরা রিফাইন প্রপারলি ওয়াটার ট্রিটমেন্ট করে সেগুলো মানে ঠিক আছে। এবার তার মধ্যে যদি কোনো মাইক্রো অর্গানিজম থেকে যায়, তার মধ্যে যদি জীবাণু থেকে যায়, সেগুলোকে যদি আমরা কনজিউম করি বা সেগুলো যদি আমাদের উপর অ্যাপ্লাই করা হয়, আর সেই জীবাণুগুলো যদি প্যাথোজেনিক হয়, কি হতে পারে? লাইফ থ্রেটনিং, তাই না? একদম। তো স্পেসিফিক্যালি আমাদের স্টেরিলিটি মেনটেন করতে হয় টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ ইনফেকশন, any kind of catastrophic situation where it could lead to life risk and almost death. ঠিক আছে, এবার কিছু কিছু বায়োলজিক্যাল প্রোডাক্টস, যেরকম ধরে নিন অপথ্যালমিক্স, চোখের ওষুধ, ইনজেক্টেবলস, ঠিক আছে, মেডিকেল ইমপ্লান্টস, এই জিনিসগুলোকে কমপ্লিটলি স্টেরাইল করতেই হয়। হ্যাঁ, মানে যেগুলো দিয়ে একদম ডকুমেন্টগুলো হয়, এইগুলো যদি স্টেরাইল না থাকে, মানে খুব সামান্য কথায় আমরা যেমন বলি না যে নিডলটা স্টেরিলাইজড কিনা। পারফেক্ট, একদম ঠিক ধরেছে, একদম ঠিক আছে। তো এইগুলো যদি প্রপারলি স্টেরাইল না থাকে, আপনি এত বিষয়টা ইজি করে বোঝাচ্ছেন যে আমিও বুঝে যাচ্ছি। তাহলে স্টুডেন্টরা কত ইজিলি পড়াশোনা করতে পারবে। ও গড! আচ্ছা, তো আমি কিন্তু বেসিক্যালি এই বিষয়ে নই। মানে আপনি এত সুন্দরভাবে বোঝাচ্ছেন, আমি ভাবলাম আপনি হয়তো না ব্যাপারে ফ্রম লাইফ সায়েন্স। না, আমি একদম এই বিষয়ে না। আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন যে আমি পড়াশোনাটা মনে হচ্ছে যে মানে এখানে বসে আমি খানিকটা করে ফেললাম। না ম্যাম, আপনি আই এম প্রিটি শিওর আপনার, মানে আপনি যদিও লাইফ সায়েন্সের না, বাট লাইফ সায়েন্স ভালো তো লাগছে। আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন, আরো ভালো লাগছে। হ্যাঁ ম্যাম, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম। So, coming back to sterility, so maintaining sterility in biological, pharmaceutical বা biopharmaceutical products is very important. আর to maintain sterility in products, QC maintains very strict regulation. ওকে, কেন কি, আমার একটা সাপোজ কোনো কোম্পানি আছে, আমার কোম্পানি কোনো একটা বায়োলজিক্যাল মেডিকেল ইমপ্লান্ট তৈরি করে বা অপথ্যালমিক কোনো সলিউশন তৈরি করে, তার মধ্যে যদি আমি দেখি কোনো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম আসে, সেটা ইউজ করে যদি পেশেন্টসের মধ্যে কোনো একটা কমপ্লিকেশনস হয়ে গেল, হেলথ হ্যাজার্ড হলো, সো আই উইল বি সুড, মাই কোম্পানি উইল বি ব্যান্ড। তখন কি হবে? বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট? আর শুধুমাত্র কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমার প্রোডাক্ট ব্যান হয়ে যাবে, দ্যাট ইজ অলসো নট দ্য প্রায়োরিটি। এটা মানুষের জীবনহানির মতো আশঙ্কা বা জানবাই। তাই জন্য কিন্তু স্টেরিলিটিকে খুব খুব গুরুত্ব দেওয়া হয় in CPC, and that is also one of the major hiring areas of microbiology and biotechnology student. এত প্রোডাকশন বেড়ে গেছে বায়োফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের, আর তাদের এখন রেগুলেটরি যে বডিজ গুলো আছে, তাদের গাইডলাইন্স অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। WHO, GMP, CDSCO বা FSSAI, BIS, এদের গাইডলাইন্স এত স্ট্রিক্ট হয়ে গেছে, এদের এক্সটার্নাল অডিট বা ইন্সপেকশন রেটস এত বেড়ে গেছে। প্রপার যদি আমি কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড স্টেরিলিটি মেনটেন না করি, তাহলে একটা ইমিডিয়েট ওয়ারেন্ট চলে আসবে। আচ্ছা, আর তারপরেও যদি ইফ আই ডোন্ট অ্যাডহেয়ার টু দ্য রেগুলেশনস, আমার প্রোডাক্ট যদি অ্যাজ পার মার্কেট কোয়ালিটি রিচ না করতে পারে, প্রোডাক্ট উইল বি ব্যান্ড। হ্যাঁ, ভেরি সিরিয়াস ইস্যু। তাই জন্যই কোম্পানিজরা এখন আরো বেশি করে বায়োটেক আর মাইক্রোবায়োলজি স্টুডেন্টদের হায়ার করতে চাইছে। তো এই পুরো এই বিষয়টাও কি মানে এখানে ইউনিভার্সিটিতে একদম ল্যাবে একদম আমাদের এখানে আমরা ফ্রম ভেরি ডে ওয়ান আমরা অ্যাকচুয়ালি কিউএ কিউসি স্পেসিফিক্যালি যে সাবজেক্টটা আছে, সেখানেই স্টুডেন্টদের অডিট করা শেখাই। আচ্ছা, যে তোমরা ল্যাবে ঘুরে দেখো আচ্ছা, সব জিএলপি গাইডলাইন্স গুলো কি ফলো হচ্ছে, রেগুলেটরি যেই আমাদের অ্যাক্টিভিটিস গুলো ফলো করতে হয় সেগুলো কি সেরকম ভাবেই করা হচ্ছে না, দ্যাট আর ডেভিয়েশন। যদি ডেভিয়েশন থাকে তাহলে তোমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করো।
So we are already training them in industry oriented skill sets. বুঝতে পারছেন? এছাড়া বেসিক স্টেরিলিটি টেকনিক্স যেগুলো করা হয়, যেরকম অটোক্লেভিং, ঠিক আছে? এছাড়া হট এয়ার ওভেনস, এগুলো কি করে প্রপারলি হ্যান্ডেল করতে হয়, তাদের এসওপি জেনারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফলোইং দ্য এসওপি, লগ বুক মেইনটেনিং, ঠিক আছে? যদি কোনো সময় প্রপারলি কন্টামিনেশন চলে এলো, কাজ করলো না স্টেরিলিটি টেকনিক্স গুলো, কন্টামিনেশন এলো, তাহলে আমরা কি করব, তার কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ প্ল্যান, সেগুলোকে কি করে ট্রাবল শুট করব, সব এখানে আমরা স্টুডেন্টদেরকে কিন্তু ট্রেন করি। সো কি করে আমরা পার্সোনাল হাইজিন, প্রপার গাউনিং, গ্লাভস পরে থাকা, ক্লিন রুমস মেনটেন করা, আমাদের এখানে যে কটা ল্যাব আছে সেখানে আমরা উই অলওয়েজ ট্রাই টু মেনটেন কমপ্লিট হাইজিন। জুতো পরে ল্যাবে না ঢোকা, ঠিক আছে? এটা তো খুবই একদম ল্যাব কোট পরা সবসময়, দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে সবসময় আমরা নিজেকে কালটিভেট করার চেষ্টা করি। মানে হাইজিন মেনটেনটা খুব ইম্পর্টেন্ট। একদম দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ স্টেরিলিটি মেনটেনিং। আর সেটা গিয়েই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন দেখবো ইন ইন্ডাস্ট্রি, ইন কিউসি। ম্যাম, ধরুন আরো একটা কোয়েশ্চেন। কোনো কোম্পানিতে কোনো নতুন র মেটেরিয়াল এসেছে, ঠিক আছে? একটি ড্রাগ ফর্মুলেশন তৈরির জন্য, মানে ইন জেনারেলি যেটা হয়, যেটা আপনি তখন বলছিলেন, তো তার বিশুদ্ধতা যাচাই করার আপনার প্রথম পদক্ষেপটা কি হবে এবং কোন কোন পদ্ধতির ওপর আপনি নির্ভর করবেন? ওকে, খুব ভালো প্রশ্ন এটা। ইটস আ ভেরি ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন। আর এটা আমার উত্তর দিতেও খুব আমি এক্সাইটেড। বাহ! এটা এই কোয়েশ্চেনটা আই উড সে দিস ইজ দি এসেন্স অফ কিউএ কিউসি। আচ্ছা, এর পুরো ভিডিওটার এসেন্স এই একটা কোয়েশ্চেন ক্যাপচার করে রেখেছে। বাহ! যেই করেছো কোয়েশ্চেনটা, কুডোস টু ইউ। হ্যাঁ। আচ্ছা, তো এবার স্টুডেন্টটি জানতে চেয়েছে কিরকম ভাবে একটা আমরা যে কোনো materialকে, be it raw material, be it any kind of ingredient which will be ultimately used to make a biopharmaceutical product, তো আমরা কি করে দেখব সেই materialটা, ও raw material এর কথা জিজ্ঞেস করেছে, that is completely pure, it does not contain any contaminant, because contaminant থাকলে আমরা জানি it can lead to various complication, health hazards and even death, ঠিক আছে? এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। if we go back in the history, in the Mauryan period, Chandragupta Maurya, ওনার ছেলে বিন্দুসারা, ঠিক আছে? তো ওনার সময় ওনার কোর্টে চাণক্য ছিলেন। ওকে, চাণক্য নীতি। একদম চাণক্য নীতি। তো আমরা সবাই জানি চাণক্য ওয়াজ জিনিয়াস, ঠিক আছে? তো উনি কিছু হওয়ার আগেই আশঙ্কা পেয়ে যেতেন যেটা হতে পারে, বিকজ উনি সবার থেকে ৫ কদম এগিয়ে থাকতেন। এবার উনি একটা রুল জারি করেছিলেন যে রাজা মশাইকে খাবার দেওয়ার আগে সেই খাবারটা একজন টেস্টার খেয়ে চেক করবে, তারপরে ওনাকে খাবার দেওয়া হবে, মানে যাতে বিষক্রিয়া একদম। এবার এরকম একদিন রোজই টেস্ট করে দেওয়া হতো, এরকম একদিন ভাত দেওয়া হচ্ছিল তো রাজামশাইকে। এবার যে টেস্ট করছিল সে ভাতটা খাওয়ার পরই ইমিডিয়েটলি তার পুরো হোল বডিতে একটা বার্নিং সেন্সেশন হয়ে গেছিল, আর কিছুক্ষণ পর হি ওয়াজ অলমোস্ট অ্যাবাউট টু ডাই। তার মানে ওর মধ্যে কোনো বিষ মেশানো হয়েছিল। চাণক্য তখন ওটাকে প্রপারলি অ্যানালাইজ করে বুঝতে পারেন ওর মধ্যে তখনকার দিনের একটা খুবই ইউজড পয়জন উইচ ইজ নোন অ্যাজ বিষকন্যা বিষ। তোমরা গুগল করেও দেখতে পাও, খুব ফেমাস স্টোরি এটা। তো সে কেমন যেন ডেলি সোপের মতো নামটা। বিষকন্যা বিষ, একদম। তো সেই বিষ মেশানো হয়েছিল খাবারে। এবার চাণক্য যে এই রুলটা বানিয়েছিলেন যে টেস্টার প্রথমে টেস্ট করবে, তারপর রাজামশাই। এই যে টেস্টার চেক করলেন, রাজামশাইকে চেক করতে হলো না, খেতে হলো না, রাজামশাই বেঁচে গেলেন। এই যে পুরো প্রসেসটা না, এটাই কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে পড়ছে। এই যে একজন টেস্ট করে দেখছে যে প্রোডাক্ট কি, ভাতটা ঠিক আছে তো, ভাতের মধ্যে কি কোনো কন্টামিনেশন আছে, দিস ইজ কোয়ালিটি কন্ট্রোল। ভেবে দেখুন, মানে আজ থেকে কত বছর আগে তখনও দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ছিল এই মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজির। অবশ্যই। তো এবার মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি ইজ নট আ রিসেন্ট সাবজেক্ট, ইট হ্যাজ বিন ইন দ্য সিভিলাইজেশন এভার সিন্স দ্য সিভিলাইজেশন ওয়াজ কনসিভড ইন দ্য ফার্স্ট প্লেস। জাস্ট তখন হয়তো এইভাবে লোকে জানতো না, বাট ইট ওয়াজ অলওয়েজ দ্যাট। ইটস অ্যান এনশিয়েন্ট সাবজেক্ট। না, আপনি বিজ্ঞান এবং ইতিহাসে কি সুন্দরভাবে মিলিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ।
তো এবার এই যে একজন টেস্ট করে দেখলো যে প্রোডাক্টটা বা খাবার বা ভাতটা ঠিক আছে কি ঠিক নেই, দিস ইজ কোয়ালিটি কন্ট্রোল। এবার এই যে কেউ একটা বিষ মিশিয়ে দিতে পারলো, কেন পারলো? যে রান্না করছিল, যে ভাতটা রান্না করছিল, সে নিশ্চয়ই কোনো সময় বাইরে গেছিল বা প্রপারলি নজরদারি করেনি, তাই জন্য কেউ এসে টুক করে বিষ মিশিয়ে দিতে পেরেছেন, তাই না? এটা কোয়ালিটি অ্যাসুরেন্স। তার মানে কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ বেসিক্যালি একটা কোনো প্রোডাক্ট তৈরি করার সময় যে প্রসেসটা, ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, সেই সময়ে চেক করবে যে কোনো ভুল হচ্ছে কিনা। কি সুন্দর করে বোঝালেন আপনি। ভীষণ সুন্দর। ঠিক আছে? দিস ইজ বেসিক্যালি আ কন্টিনিউয়াস প্রসেস। কোনো ডেভিয়েশন আসছে কিনা কন্টিনিউয়াসলি আমাকে দেখে যেতে হবে। দ্যাট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স। আমি বুঝতেই পারছি মানে স্টুডেন্টরা ক্লাসে কতটা মানে সুন্দরভাবে বোঝে, এত সুন্দরভাবে আপনি সাবজেক্টটাই এত ইন্টারেস্টিং, যেই পড়বে সেই সাবজেক্টে প্রেমে পড়ে যাবে। রাইট। তো দিস ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স। বুঝতেই পারলেন। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ইটস লাইক তুমি প্রোডাক্টটা ঠিক বানিয়েছো কি? আরো একটা যদি এক্সাম্পল দিই, যে পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? যে ইনভিজিলেটর, দ্যাট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স। যে খাতা চেক করছে সে কোয়ালিটি কন্ট্রোল। পাস করবে কি পাস করবে? রাইট, একদম। তো কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, এবার এই যে খাবারে বিষ মেশানো হয়েছিল, এইটা ডিটেক্ট কি করে করা যেতে পারে? কি করে? এবার আমি যদি এই এক্স্যাক্টলি এক্সাম্পলটাকে রিসেন্ট ওয়ার্ল্ডে আমরা প্যারালালি নিয়ে চলে আসি, একটা কোনো বায়োলজিক্যাল প্রোডাক্ট, ভ্যাকসিন বলুন, কোনো ইনজেক্টেবলস বলুন, কোনো ড্রাগ বলুন, কোনো নিউট্রাসিউটিক্যাল, কোনো বেভারেজ বলুন, এর মধ্যে সব ঠিক ইনগ্রিডিয়েন্টস আছে তো? আর ইনগ্রিডিয়েন্টস গুলোর মধ্যে কোনো অ্যাডাল্ট্রেন্ট, কোনো বিষ নেই তো? সেটা কি করে দেখব? সেটা দেখার জন্য বিভিন্ন রকমের বায়ো অ্যানালিটিক্যাল টুলস আমরা ইউজ করে থাকি। আচ্ছা। which is the most important parameter or most important aspect of QA/QC, ওকে। or rather QC বলতে পারি। ঠিক আছে? তো আমাদের দেখতে হয় কন্টিনিউয়াসলি বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে যে আমরা যেই জিনিসগুলো ব্যবহার করছি, যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি, সেইগুলো কমপ্লিটলি পিওর অর নট, তার মধ্যে কোনো ডেভিয়েশনস আসছে কিনা। কি টেকনিক ইউজ করতে পারি? যেরকম ধরুন আইডেন্টিটি। একটা কোনো পার্টিকুলার র ম্যাটেরিয়াল, দুটোকে একদম সেম দেখতে। দুটোই সাপোজ হোয়াইট পাউডারিশ লাইক দেখতে। এবার আমি কোনটা ইউজ করব সেটা আমি বুঝবো কি করে? প্রথমে আমাকে FTIR করতে হবে। ঠিক আছে? FTIR is a technique which tells us the identity of a product. ওকে? দেন আমি সাপোজ চলে এলাম, দেখে নিলাম দিস ইজ দ্য প্রোডাক্ট। এবার এর মধ্যে কোনো ইমপিউরিটিস আছে কিনা সেটা কি করে চেক করব? সেটা চেক করার জন্য দুটো মেথড হয়। একটা হচ্ছে HPLC, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে GC। ঠিক আছে? which is known as গ্যাস ক্রোমাটোগ্রাফি। কিন্তু সবসময় আমরা GC ইউজ করতে পারি না। GC শুধুমাত্র সেই কম্পোনেন্টস গুলোর জন্য ইউজ করতে পারি which are volatile and heat stable. জেনারেলি ফার্মাসিউটিক্যাল ড্রাগস এর জন্য GC ইউজ করা যায় না বিকজ they are heat sensitive. তো তাদের জন্য, আর মোস্ট অফ দ্য টাইম দে নট ইভেন volatile. তো তাদের জন্য আমরা HPLC ইউজ করে থাকি টু সি whether there are impurities present or not. আরো যদি কম পরিমাণে, সাপোজ একটা কোনো প্রোডাক্টের মধ্যে খুব কম ন্যানোগ্রাম বা পিকোগ্রাম লেভেলের কন্টামিনেশন আছে, সেটা কি করে চেক করব? সেটা কিন্তু HPLC চেক করতে পারবে না। সেটা কে চেক করবে? সেটা আমার GCও চেক করতে পারবে না। সেটা আমার চেক করতে হবে মাস স্পেকট্রোস্কোপি দিয়ে। ওকে। ঠিক আছে? সো দিস আর দ্য ডিফারেন্ট বায়োঅ্যানালিটিক্যাল টুলস যেগুলো কন্টিনিউয়াসলি ইউজ হয় QA/QC তে টু চেক দি কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। আর আমাদের ইনফ্যাক্ট SVU তে আমাদের ল্যাবে HPLC আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে, FTIR আছে, যেখানে স্টুডেন্টরা নিজের হাতে শেখে টেকনিকস গুলো। তো এর থেকে ভালো এক্সপোজার কি হতে পারে? I don't know. একদমই। ম্যাম ওই যে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম শুরুর দিকে যে আমার খুব জানার ইন্টারেস্ট এটা যে এই ওষুধের ডিজাইনিং গুলো ওষুধের ডিজাইনিংও আমরা শেখাই। আমাদের একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সাবজেক্ট আছে which is known as ড্রাগ ডিসকভারি। সেখানে আমরা শেখাই কি করে ওষুধও তৈরি করে। ওয়াও! ম্যাম আমরা অলমোস্ট পডকাস্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। অনেকক্ষণ ধরে আপনাকে আটকে রেখেছি। খুব বেশি না ম্যাম, আমি খুব এনজয় খুব করেছি। বেশি সময় আমি আর দেবো না। এটা একটা লাস্ট কোয়েশ্চেন প্রায় বলতে গেলে যেটা অ্যাজ ওয়েল অ্যাজ আমারও খুব জানার ইচ্ছে। সেটা হচ্ছে গুণগত ত্রুটির কারণে বাস্তব জীবনে বহু বড় দুর্ঘটনা ঘটেছে। মানে অ্যাক্সিডেন্টাল ইস্যুস হয়েছে বহু কিছু। যেমন ২০০৮ সালের হেপারিন দূষণ। আচ্ছা বা ভারতের ইনস্ট্যান্ট নুডল নিষিদ্ধ হওয়া। মানে এটা তো একদম হইচই পড়ে গেছিল একসময় মিডিয়াতে। ঠিক আছে? কোয়ালিটির দৃষ্টিকোণ থেকে এসব ক্ষেত্রে ঠিক কি ভুল কি হয়েছিল? মানে এটা একটু হ্যাঁ, আমি বলছি ম্যাম। প্রথমেই বলবো ম্যাম, হেপারিন কন্টামিনেশন যেটা হয়েছিল ২০০৮ সালে, দ্যাট ইজ আ ভেরি আনফরচুনেট ইভেন্ট।
হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, ঠিক আছে? যেটা বেসিক্যালি অনেক ব্লাড রিলেটেড প্রোডাক্টস এর মধ্যে ইউজ করা হয় টু প্রিভেন্ট ব্লাড ক্লটিং। হুম। এবার হেপারিনের একটা কন্টামিনেটেড ফর্ম থাকে, ওভার সালফেটেড হেপারিন, ওভার সালফেটেড কনড্রয়টিন হেপারিন বলা হয় সেটাকে, ঠিক আছে? এবার সেইটা যদি কোনো সময় আমার প্রোডাক্টের মধ্যে চলে আসে, দ্যাট ইজ এক্সট্রিমলি লিথাল অ্যান্ড দ্যাট ক্যান বি লাইফ টেকিং। তো আমি কোনো কোম্পানির নাম করব না, সবাই গুগল করে নিতে পারবে। তো এই হেপারিন, এই কন্টামিনেটেড বা ওভার সালফেটেড যে হেপারিন কন্টামিনেশনটা ছিল, এটা কেন এসছিল? কন্টামিনেশনটা ডিটেক্ট হয়নি বলে। তার মানে কার ফল্ট হচ্ছে এখানে? ওই যে কিউসি যে তৈরি করছে, যারা ম্যানুফ্যাকচারিং কন্ট্রোলার এবং দেখেনি, হ্যাঁ। আর যে প্রোডাক্টটাকে স্ট্যাম্প মারছে ভেরিফাইড ওকে লেখা থাকে না, সেই বা মারলো কি করে প্রোডাক্টটা চেক না করে? তার মানে অনেক জায়গায় এখানে ফল্ট ছিল। প্রথমেই যদি আমরা দেখে নিই, র যে ম্যাটেরিয়াল গুলো ছিল সেগুলো প্রপারলি চেক করা হয়নি, প্রপারলি ব্যাচ টেস্টিং হয়নি, ডকুমেন্টেশন, ভ্যালিডেশন এগুলোতে প্রবলেম ছিল। অ্যান্ড ইনফ্যাক্ট যে বায়ো অ্যানালিটিক্যাল টুলস গুলো বললাম, ওইগুলোও নিশ্চয়ই প্রপারলি ইউজ করা হয়নি টু সি ইফ কন্টামিনেশন ওয়াজ দেয়ার। সো পুরোপুরিভাবেই কিন্তু কিউএকিউসি টিম, দ্য ডিপার্টমেন্ট ফেইলড, অ্যান্ড দ্যাটস ওয়াই মানে ক্যাটাস্ট্রফিক ইভেন্ট হয়ে গেছিল। আর যদি আমরা ইনস্ট্যান্ট নুডলের কথা আসি, দ্যাট ইজ অলসো আ ভেরি I would say relevant example of why QAQC is so important in not just pharmaceutical but also in food industry. রাইট। ঠিক আছে? একটা এমন খাবার যেটা সকালে উঠে সানডে মর্নিং এ হ্যাঁ, আজ মা ওইটা করে দাও, ওটা খাবো। বা বাড়িতে এসে ভালো লাগছে না একটুখানি ইস্টে নুডলস করে খেয়ে নিই। রাত ২টোর সময় খিদে পেয়ে গেছে, কি খাই, কি খাই? স্টুডেন্টদের মধ্যে যেটা খুব বেশি চলে। একদম। এবার যেখানে মেইন ডেমোগ্রাফিক টার্গেট কাস্টমারই বাচ্চারা ছিল। ঠিক আছে? এবার প্রবলেমটা কি হয়েছিল এখানে আমি বলে দিই। মিসব্র্যান্ডিং। এমএসজি কে মিসব্র্যান্ড করে মানে প্রপারলি এমএসজি যে ইউজ হচ্ছে সেটাকে মেনশন করা হয়নি। মিসলেবেলিং করা হয়েছিল। ম্যাম এই এমএসজি কথাটাও আজকাল খুব উঠেছে। মনোসোডিয়াম না এইটা কি মানে it is also it had ব্যাড ইমপ্যাক্ট ফর হেলথ না? to be carcinogenic. তাই জন্য অনেকেই এমএসজি হ্যাঁ, মানে অনেকে আজকাল খায় না। লিখে দেয় নো No MSG added. হ্যাঁ, Exactly. It is a very potent carcinogen. অনেক scientific publications আছে to support this. তো mislabeling করা হয়েছিল। Documentation অনেক error ছিল। তারপরে batch to batch there was no parity. ঠিক আছে? তো এই কারণে ব্যান হয়ে গিয়েছিল। সো বুঝতেই পারছেন again কেন ব্যান হয়েছিল? Because QA and QC properly maintain করা হয়নি। এই যে এত সব দুর্ঘটনা ঘটেছে, আরো একটা দুটো আমি এক্সাম্পল দিই আপনাদেরকে। আরো একটা কিছুদিন আগে খুব কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়েছিল, সেটা হচ্ছে বাচ্চাদের যে ট্যালকাম পাউডার হয় তার মধ্যে কিছু অ্যালিগেশনস উঠেছিল যে অ্যাসবেস্টস মিক্স করা আছে। শুনেছিলেন নিশ্চয়ই? একদম, একদম। একদম। তো এইটা সেম QAQC ফল্ট। আচ্ছা। তো এইসব জিনিসগুলো হলে কি হয় না, তো ওটা তো ডিরেক্ট ফুড নয়। মানে সেটাও স্কিনে দ্যাটস আ এফেক্ট কসমেটিক প্রোডাক্ট। দেখছেন? কসমেটিক্সেও কিন্তু QAQC লাগে। রাইট। তাহলে মানে একদম প্রথম প্রশ্নটাই চলে যায়। মানে আমরা যারা মহিলারা মেকআপ একদম সবেতে QAQC লাগবে। ইভেন দেখবেন আমাদের কসমেটিক প্রোডাক্টস এ সানস্ক্রিনে লেখা থাকে নো প্যারাবেনস অ্যাডেড। নো প্যারাবেনস আর ফেস ওয়াশ। একদম, একদম। তো কামিং ব্যাক টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আপনি জিজ্ঞেস করছিলেন স্টুডেন্টরা এত কনফিউজড কেন থাকে? দেখুন না কত ইন্ডাস্ট্রিতে ওই জন্য কসমেটিক্সেও আছে, ফুডে আছে, সবেতেই আছে, সবেতেই মাইক্রোবায়োলজি, বায়ো। তাহলে বিশাল কাজের জায়গা ইন ফিউচার। একদম। আর এই যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এর ফলে আরো কি হয়েছে, QAQC ডিমান্ড বেড়ে গেছে। আর QAQC তে ম্যাক্সিমাম এখন বায়োটেক মাইক্রোবায়োলজি গ্র্যাজুয়েটসদের মানে ফ্রেশার্সরা আর ভেরি মাচ রিক্রুটেড, বিকজ ওদের একটা আমি আগেই বললাম ওপেন এন্ডেড রিসার্চ ড্রিভেন অ্যাসপেক্ট থাকে। দে নো দ্য বায়োলজি অফ ইট। আসলে মানুষ আগে এতটা অবগত ছিল না বিষয়গুলো। অবশ্যই যত দিন যাচ্ছে আরো মানে প্রোডাক্টও বাড়ছে এবং তার সাথে চাহিদা বাড়ছে এবং সেটা নিয়ে সো একটা দারুণ দুর্দান্ত পডকাস্ট শেষ মানে একটা সেশন আমরা শেষ করলাম আপাতত। মনে হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন করি ম্যাডামকে কাছে পেয়ে, কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা তো আমাদের মেনে চলতেই হয়। তো আজকের মতো পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমি স্বর্ণালী নিয়ে আসবো আরো নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন SVU পডকাস্ট, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি।